নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক, আর কতবার ডিগবাজি খাবেন মোদিজি। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার এক সর্বশক্তিমান, এক নির্ণায়ক, এক চিরস্থায়ী শাসনের ভাবমূর্তি গড়ে তুলেছেন। এক লৌহ কঠোর শাসন, চটজলদি সিদ্ধান্ত, মাঝে মধ্যে গুড়িয়ে দেব, ঘর মে ঘুসকার মারেঙ্গের মতন উদ্ধত কথাবার্তা এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, নেহরুর জন্য দেশ ডুবছে, বিরোধীরা দেশদ্রোহী ইত্যাদি অনর্গল অর্বাচীন কথাবার্তা, নোটবন্দি, 370 ধারা বিলোপ, নাগরিকত্ব সংশোধনী আইন পাশের মতন পদক্ষেপ সেই কথাগুলোই বলে। এই ভাবমূর্তি কিউরেটেড, মানে বেশ ভেবে চিনতে তৈরি করা, এবং এই ভাবমূর্তিরও বেশিরভাগটাই হলো মোদিজির ভাবমূর্তি। মানে দেশের যেখানে যা কিছু হচ্ছে সব মোদিজির ইচ্ছে হচ্ছে বা হচ্ছে না, মোদিজির জন্যই হচ্ছে বা হচ্ছে না। সেই প্রভুর কৃপায় দাড়ি গজায়, ভাল্লুকে খায় শাকালু, প্রভু আমার পরম দয়ালু গোছের একটা ব্যাপার। এখন সমস্যা হলো, যদি সেই যাত্রা নির্বিঘ্নেই হয়, গাড়ির চাকা যদি সামনের দিকেই চলতে থাকে, তাহলে তো ওই রথের ঘর ঘর নাদের সঙ্গে কেবল শোনা যেত মোদিজির জয় জয়কার। কিন্তু বিষয়টা তো সেরকম নয়। চাকা পিছিয়েছে, ভেঙে পড়েছে, কাদায় পড়েছে, আর তখনও সেই দায় অন্য কারোর ঘাড়ে গিয়ে পড়েনি, সবটাই গেছে মোদিজির মাথায়। তাই আপাতত এ দেশে একটা ব্রিজ ভাঙলেও মোদিজির নামেই চোখা চোখা বিশেষণ ব্যবহার করা হচ্ছে। একটা রেল দুর্ঘটনাটাও আঙুল উঠছে ওই উনিজির দিকে। স্বাস্থ্য থেকে সড়ক, শিক্ষা থেকে বেকারত্বের সব দায় কেবল ওনার। বিদেশ দপ্তর ব্যর্থ হলে দায় ওনার। স্বদেশে যা যা হচ্ছে সেটারও দায় ওনার। উনি কেবল সাফল্যের ভাগ নেবেন তা তো হয় না। এবং এই এক দশকের যাত্রাপথে এমন অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে যেখানে সরকারকে তার নিজের নেওয়া সিদ্ধান্ত, অধ্যাদেশ বা প্রস্তাবিত আইন থেকে পিছিয়ে আসতে হয়েছে। এই ঘটনাগুলোকে সাধারণভাবে রোলব্যাক বা নীতি প্রত্যাহার হিসেবে বলা হয়, আমরা বলি। এমনিতে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের রোলব্যাক নতুন কিছু নয়, খারাপও কিছু নয়। কারণ রোলব্যাক তো আসলে সরকারের ঘোষিত সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা। এমন তো হতেই পারে যে সরকার একভাবে ভাবছে কিন্তু মানুষ তা চায় না, এবং সরকার জোরাজুরি না করে পিছিয়ে গেল। অমন সুভদ্র, বিনয়ী লাল বাহাদুর শাস্ত্রী সারা দেশে হিন্দি চালু করার কথা বলেও পিছিয়ে গিয়ে বলেছিলেন মানুষ চাইছে না, অতএব এর প্রশ্ন উঠছে না, মানুষ যেদিন চাইবে সেদিন হবে। অবশ্য মোদী সরকারের ব্যাপারটা আলাদা। এই প্রত্যেকটা রোলব্যাক বা ডিগবাজি একেবারে কোণঠাসা হওয়ার পরেই হয়েছে, এবং তা গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে এক ধরনের অনাস্থার মুখোমুখি দাঁড়ানো, যার ফলে পিছু হটার ঘটনাগুলো সরকার এবং সর্বশক্তিমান ওই উনিজিকে হাস্যকর করে তুলছে। এবং এই পিছিয়ে আসা মানে ডিগবাজি খাওয়া কোনো একটা কারণে ঘটেনি। এর পেছনে রয়েছে ভারতীয় গণতন্ত্রের বিভিন্ন স্তরের সক্রিয় ভূমিকা, রাস্তায় নামা, সাধারণ মানুষের আন্দোলন, বিরোধী দলগুলোর সংসদীয় প্রতিরোধ, বিচার বিভাগের সাংবিধানিক পর্যবেক্ষণ এবং আসন্ন নির্বাচন, বিভিন্ন রাজ্য নির্বাচন বা সাধারণ নির্বাচনের রাজনৈতিক বাধ্যবাধকতা এই কাজগুলোকে করেছে। যেটা প্রমাণ করে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এখনো অবশিষ্ট এক গণতান্ত্রিক কাঠামোয় জনমত এবং প্রাতিষ্ঠানিক বাধাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া প্রায় অসম্ভব। এবং সেটা আমরা দেখলাম এই 15ই আগস্ট। লালকেল্লার মঞ্চ থেকে আমাদের প্রধানমন্ত্রী জানালেন যে জিএসটি আবার নতুন করে দীপাবলির সময় নয়া জিএসটি আয়েগা। কেন নয়া জিএসটি আয়েগা? মাঝরাত্রিবেলায় জিএসটি চালু করেছিলেন, তখন বারবার করে সবাই বলেছিল যে তাড়াহুড়ো করবেন না, অনেক কিছু গন্ডগোল, 100খানা সংশোধন হয়ে গেছে, কিন্তু জিএসটি চালু করেছে। এই রোলব্যাক, এই ডিগবাজি শুরু হয়েছিল প্রথম ধাক্কা ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ 2015। মোদী সরকারের প্রথম বড় নীতিগত পিছু হটার ঘটনা। শিল্পায়নের গতি বাড়ানো হবে। সরকারের যে ইউপিএ সরকারের 2013 সালের ভূমি অধিগ্রহণ পুনর্বাসন প্রতিস্থাপন আইনে স্বচ্ছতা এবং ন্যায্য ক্ষতিপূরণের অধিকার আইন যা করেছিল, সেটাতে সংশোধনের একটা চেষ্টা চালিয়েছিল। আচ্ছা, একটা কথা মাথায় রাখুন, এই বিলটাও কিন্তু এসেছিল, আপনাদের মাথায় থাকবে,
এই যে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে এই চিন্তা ভাবনাগুলো, সেগুলো কিন্তু এসেছিল আমাদের এই রাজ্যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের থেকেই। সেখান থেকেই মানুষের মাথায় ঢুকেছিল যে এইভাবে জমি অধিগ্রহণ করা যায় না। সেই জন্য ইউপিএ সরকারের 2013 সালের এই বিল আনা হয়েছিল, কিন্তু বিজেপি সরকার এসেই সেটাকে পরিবর্তন করার চেষ্টা করেছিল। কারণ শিল্পমহল থেকে অভিযোগ ছিল যে এই আইনের কঠোর শর্তগুলো, বিশেষ করে সম্মতি এবং সামাজিক প্রভাব মূল্যায়নের বিষয়গুলো প্রকল্প বাস্তবায়নে দেরি করে দেবে। মানে শিল্পপতিকে জমি দিল আর কাট্টু কারখানা হচ্ছে এমনটা ওরা চেয়েছিল। এটা হচ্ছে না বলে তারা রাগ, এবং তার সঙ্গে তাদের কথা খরচ বাড়িয়ে দেওয়া হচ্ছে। মোদ্দা কথা, পুঁজির নির্দেশে এই বিল এসেছিল। প্রথমত প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপিপি প্রকল্পের জন্য 70% এবং বেসরকারি প্রকল্পের জন্য 80% জমি মালিকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। এই শর্ত, মানে যদি আপনি সরকারি প্রকল্প হয় তাহলে 70% জমি মালিক, মানে যতটা জমি নেওয়া হচ্ছে তার ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মালিকানা থাকতে পারে, 70% মালিকদের সম্মতি থাকতে হবে। আর যদি সেটা প্রাইভেট হয় তাহলে 80% জমি মালিকদের সম্মতি থাকতে হবে। সেই ক্ষেত্রে 5টা বিশেষ ক্ষেত্রকে তুলে দেওয়া হলো। কি কি ছিল? যদি জাতীয় নিরাপত্তার জন্য হয়, যদি গ্রামীণ পরিকাঠামোর জন্য হয়, যদি সাশ্রয়ী মূল্যের আবাসন মানে লো কস্ট রেসিডেন্সিয়াল, আর শিল্প করিডোরের জন্য যদি হয়, এবং সামাজিক পরিকাঠামোর জন্য যদি হয়, তাহলে এগুলো আর কাজ করবে না। কোনো সম্মতির ব্যাপার নেই। তাই বাকি রইল কি? এর মধ্যে তো সবই ঢুকে গেল। বলা হবে যে এটা শিল্প করিডোর, বলা হবে যে এটা সামাজিক পরিকাঠামো, তাহলেই হয়ে গেল। দ্বিতীয়ত, এই একই 5টা ক্ষেত্রের জন্য বাধ্যতামূলক সামাজিক প্রভাব মূল্যায়ন, মানে যে কোনো একটা প্রজেক্ট হবে, বিরাট বড় প্রজেক্ট, তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হবে। এটা ছিল আমাদের এটা আইনে আছে, এটা 2013 আইনে আছে যে এখানে বসে সবাই মিলে একটা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যে এই প্রকল্প হওয়ার পরে সোশ্যাল ইম্প্যাক্ট, সমাজে কি প্রভাব পড়বে, সেটাকে বাতিল করে দিচ্ছিল সরকার। অন্তত এই আইন আনা হয়েছিল। কেন না, মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আর হু হু করে মেক ইন ইন্ডিয়া চলবে। এই সংশোধনগুলো আনার পরে দেশ জুড়ে তীব্র একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটা সুন্দর কথা বলেছিলেন, সুট বুট কি সরকার। ব্যাস, চালু হয়ে গেল সুট বুট কি সরকার। এবং আম আদমির সরকারের এক বড়লোক ঘেঁষা ভাবমূর্তি তৈরি হতে শুরু করলো। দেশ জুড়ে বিভিন্ন কৃষক সংগঠন, সামাজিক কর্মীরা প্রতিবাদে নামলো, সরকারের ওপর চাপ বাড়লো। এই তীব্র রাজনৈতিক বিরোধিতা, কৃষক বিরোধী তকমার পাশাপাশি সেই সময় রাজ্যসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতার অভাবও ছিল। কাজেই একটা দুম করে ডিগবাজি খেয়ে নিলেন আমাদের মোদিজি। 2015 সালে বিহার বিধানসভার ঠিক আগে, নির্বাচনের ঠিক আগে, রাজনৈতিক ক্ষতির কথা মাথায় রেখে মোদিজি প্রথম ডিগবাজিটা খেয়ে ফেললেন। এইটা ছিল তার প্রথম সামারসল্ট, প্রথম ডিগবাজি। 2 নম্বর কোথায়? মধ্যবিত্তের আতঙ্ক, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইন্স্যুরেন্স বিল, FRDI বিল 2017। ভূমি অধিগ্রহণ অধ্যাদেশের ক্ষেত্রে যেখানে সংগঠিত কৃষক এবং বিরোধী দলগুলোর চাপ, এইখানে এই বিলে, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইন্স্যুরেন্স বিলে সরকারের পিছু হটার কারণ মূলত শহর কেন্দ্রিক মধ্যবিত্ত এবং ব্যাপক আতঙ্ক এবং অবিশ্বাস। 2017 সালে বিলটা পেশ করা হলো। বিলের মূল উদ্দেশ্য ছিল ব্যাংক, বীমা সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেলে তার জন্য একটা সুশৃঙ্খল সমাধান কাঠামো তৈরি করা, যাতে পুরো আর্থিক ব্যবস্থায় এর প্রভাব, একটা ব্যাংক ফেল হয়ে গেল, আর্থিক প্রভাব যেন বিরাট না পড়ে। এর জন্য একটা রেজলিউশন কর্পোরেশন গঠন করার প্রস্তাব রাখা হলো, যা ঝুঁকিপূর্ণ, মানে রিস্কি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরে নজরদারি চালাবে এবং প্রয়োজনে সেগুলোর পুনর্গঠন বা বিলুপ্তির ব্যবস্থা করবে, মার্জার ইত্যাদি করবে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গাতে। বিলটা সবচেয়ে বিতর্কিত অংশ ছিল 52 নম্বর ধারায় বেল ইন সংক্রান্ত প্রস্তাব। এই ধারাতে কি বলা হচ্ছে? কোনো ডুবন্ত ব্যাংককে বাঁচাতে আমানতকারীদের জমা টাকার একটা অংশ ব্যবহার করা যেত। মানে রেজলিউশন কর্পোরেশনের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছিল, আমানতকারীদের জমা টাকা দিয়ে বেল ইন সংস্থায় ব্যাংককে বাঁচানো যাবে। মানে ব্যাংক ডুবলে আপনার পয়সাকে ব্যাংককে বাঁচানো হবে। মানে শিল্পপতিদের ঢালাও লোন দেওয়া হবে, সেগুলো তারা মেরে দেবেন, ফেরত দেবেন না, বিদেশে চলে যাবে না। তখন আপনার পয়সায় ব্যাংককে বাঁচানোর চেষ্টা হবে। বাঁচলে ভালো, না হলে আপনার আমার পয়সা গান। যদিও সরকার বারবার আশ্বাস দিচ্ছিল যে এটা আমানতকারীদের সম্মতিতেই করা হবে। মানে আমাকে জিজ্ঞেস করে করা হবে যে আপনার টাকাটা এখানে ঢালবো কেন,
আমার সঞ্চয়ের টাকা একজন মেরে দিয়ে চলে গেছে, সেখানে ঢালবেন কেন? সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে বলা হচ্ছিল, কিন্তু দেশ জুড়ে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বিশেষ করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয় সরকার সাধারণ মানুষের ঘামের পয়সা তারা ঝেড়ে দিচ্ছে, ব্যাংকের ভুল সিদ্ধান্ত দায় মেটাতে চাইছে। ব্যাপক জনরোষ, মধ্যবিত্তের আস্থায় চিড় ধরার আশঙ্কায় সরকার শেষ পর্যন্ত 2018 সালের আগস্ট মাসে বিলটাকে প্রত্যাহার করে নিচ্ছে চুপ করে। 3 হচ্ছে গিয়ে ঐতিহাসিক, আমরা সবাই জানি 3টে কৃষি আইন 2020। যদি কোনো একটা ঘটনা মোদী সরকারের রোল ব্যাকের প্রতীক হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি এই 3টে কৃষি আইন। কেন এলো, কেন গেল, কেউ জানে না। এই ঘটনা প্রমাণ করে যে নিরঙ্কুশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাও, সেই সময় মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, সুসংগঠিত দীর্ঘস্থায়ী এবং শান্তিপূর্ণ গণ আন্দোলনের সামনে টিকতে পারে না, বিশেষ করে যখন তার সাথে নির্বাচনী পাটিগণিতগুলো জুড়ে যায়। কৃষক সংগঠনগুলো, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা এই আইনগুলোকে তাদের সর্বনাশ হিসেবে দেখতে শুরু করে। তাদের মূল আশঙ্কা ছিল এই আইনের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ব্যবস্থাকে ধীরে ধীরে অকার্যকর করে দেবে, তাদের বড় কর্পোরেট সংস্থাগুলোর করুণার ওপর নির্ভরশীল করে তুলবে। তাদের ভয় ছিল মান্ডি ব্যবস্থা দুর্বল হয়ে গেলে তারা দর কষাকষির ক্ষমতা হারাবেন এবং কর্পোরেট সংস্থাগুলো নিজেদের ইচ্ছে মতন দাম নির্ধারণ করবে। এই আইনগুলোর বিরুদ্ধে কৃষকরা দিল্লির সীমান্তে 1 বছরের বেশি সময় ধরে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলল। তীব্র শীত, গ্রীষ্ম, কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউ সমস্ত উপেক্ষা করে তারা রাস্তায় বসে থাকলেন, মারা গেলেন শয়ে শয়ে। সরকার এবং কৃষক নেতাদের মধ্যে 11 দফা বৈঠক ব্যর্থ হলো। এই অচলাবস্থার মধ্যেই 21 সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট আইনগুলোর বাস্তবায়নের ওপরে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও দিলেন এবং সমস্যা সমাধানের জন্য একটা কমিটিও গঠন করলো। অবশেষে 2021 সালের 19 নভেম্বর গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বললেন ওনারই কিছু ত্যাগ তপস্যায় নাকি কি সব ভুল হয়েছে বলে 3টে আইন প্রত্যাহার করলেন। কেন করলেন? ত্যাগ তপস্যার জন্য তো আপনাকে ডাকা হয়নি, কাজের জন্য ডাকা হয়েছিল। কেন আনলেন, কেন করলেন জানা নেই। বিলটা ফেরত নিলেন, অর্থাৎ ডিগবাজি খেলেন। 4 নম্বর বিচার বিভাগীয় ধাক্কা। জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন এনজেএসি, ন্যাশনাল জুডিশিয়ারি যে অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেটা সেই আইন 2014 ভারতের উচ্চ আদালতে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিচারক নিয়োগ যেখানে হয়, এই প্রক্রিয়াটাকে কলোজিয়াম ব্যবস্থা নামে পরিচিত, যেখানে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রবীণ বিচারপতিদের একটা গোষ্ঠী বিচারক নিয়োগের সুপারিশ করে এবং তারাই, কারণ বিচার বিভাগ তো একটা স্বাধীন ব্যবস্থা, সে তো সরকারের তাবে নয়, তারা নিজেরা ঠিক করবে কে বিচারক হবে ইত্যাদি। তো সরকার বলল যে না, এরকম হবে না। প্রথম দিনের মেয়াদে এই ব্যবস্থার সংস্কার চেয়েছিল। 2014 সালে এসেই 99তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন আইন পাশ করা হলো। কমিশনের লক্ষ্য ছিল বিচারক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আনা। এই কমিশনে ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের 2জন সিনিয়র বিচারপতি থাকবে, কেন্দ্রীয় আইনমন্ত্রী থাকবেন, অর্থাৎ এই ঢুকলো, প্রশাসন ঢুকলো, অর্থাৎ সরকার ঢুকে পড়ছে, এবং 2জন বিশিষ্ট ব্যক্তি। কারা রাখবে? ওই সরকার রাখবে। তার মানে 3জন ওখানে থাকবে যারা সরকার পক্ষের লোক। 2015 সালে 16 অক্টোবর সুপ্রিম কোর্টের একটা 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ 4:1, মানে 4 জন পক্ষে 1 জন বিপক্ষে সংখ্যাগরিষ্ঠতায় এনজিএসি আইন এবং 99তম সংবিধান সংশোধনী দুটোকেই অসাংবিধানিক বলে রায় দিয়ে বাতিল করে দিয়েছিল। আদালতের মূল যুক্তি ছিল এই কমিশনে আইনমন্ত্রী এবং সরকারের মনোনীত লোকজনদের উপস্থিতি বিচার বিভাগের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করবে। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচারের একটা অবিচ্ছেদ্য অংশ, যা সংসদ আইন করে পরিবর্তন করতে পারে না। অতএব 4th ডিগবাজি হয়ে গেল। আমি বড় বড় ডিগবাজিগুলোর কথা বলছি, রোজ যে ডিগবাজি খাচ্ছেন সেগুলো বলছি না। 5 নম্বর হচ্ছে সব রোল ব্যাক আবার পিছুয়াটা আনুষ্ঠানিক প্রত্যাহার করা হয়েছে তাও নয়। কিছু কিছু ক্ষেত্রে সরকার, বা বলা ভালো মোদিজি, সরকার মানে তো এখন মোদিজি, হঠাৎই সেই বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। মানে বকছেন সাট বন্ধ। তখন আপনি বুঝে নেবেন যে সেই বিল বা সেই সিদ্ধান্ত আপাতত মায়ের ভোগে, কোল্ড স্টোরেজে চলে গেছে। এটাকে ওই স্ট্র্যাটেজিক গ্লোরিয়াস রিট্রিট, কৌশলগত গৌরবজনক অপসারণ, এরকম একটা কিছু বলা যায়।
2016 সালের 8ই নভেম্বর প্রধানমন্ত্রী মনে আছে রাত্রিবেলায় মিত্র 5,000 1,000 নোটের বাতিল করে দিলেন। ঘোষিত উদ্দেশ্য ছিল কালো টাকা উদ্ধার, সন্ত্রাসবাদে টাকার যোগান বন্ধ করা, জাল নোটের কারবার ধ্বংস করা। রিজার্ভ ব্যাংক বলল, রিপোর্টে দেখা গেল বাতিল হওয়া নোটের 99.3% ফিরে এসেছে। অনেক দুষ্ট লোকজন বলে তার চেয়েও বেশি ফিরে এসেছিল, এগুলো নাকি চাপাচুপি করা একটা ব্যাপার। এর ফলে কালো টাকা উদ্ধারের দাবিটা ছিল পিওর ঢপ, বোঝা গেল, মানুষ বুঝলেন। যদিও মোদীজি আনুষ্ঠানিকভাবে এই নীতি প্রত্যাহার করেননি, কিন্তু এই নিয়ে কথা বলা বন্ধ করেছেন। অত বক বক করে मैं तो फकीर हूं जी झोला लेकर चल पड़ेंगे 50 दिन समय, 50 দিন কেন 500 দিন হয়ে গেছে, উনি কেটে পড়েছেন, আর এ নিয়ে কোনো কথা বলেন না। অত্যন্ত অর্বাচীন নোটবন্দির ঘা এখনো শুকোয়নি। 2, পণ্য পরিষেবা কর, যেটা আমি একটু আগেই বলছিলাম, জিএসটি নিঃসন্দেহে ভারতের কর ব্যবস্থা একটা যুগান্তকারী সংস্কার, কিন্তু মাঝরাতে সংসদের অধিবেশন বসিয়ে নেহরুর নকল করে 2017 সালে এর বাস্তবায়ন ছিল অত্যন্ত গোলমেল, জটিল কাঠামো, একাধিক করের হার, 2, 5, 7, 16, 12, 24 যা খুশি। আর প্রযুক্তিগত সমস্যা ব্যবসায়ী বিশেষ করে ছোট বাজারি উদ্যোগের জন্য বিরাট সমস্যা তৈরি করেছিল। সরকার জিএসটি প্রত্যাহার করেনি কারণ সেটা সম্ভবও ছিল না, কিন্তু ক্রমাগত জিএসটি কাউন্সিলের বৈঠকের মাধ্যমে 100টার বেশি পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল। এবার মোদীজি নিজেই জানিয়েছেন খোল নলছে বললে জিএসটি লাগু হবে, কিন্তু সেটা মধ্যরাতে আর অধিবেশন বসে নয়, এমনিই চালু হবে দীপাবলির সময় বলেছেন। দেখা যাক, আমরা ওয়েট করব। 3 হচ্ছে গিয়ে দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জি। আপনারা জানেন গোটা দেশ উত্তাল হয়েছিল 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পরে এনআরসি করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের বাইরে বারবার করে বলেছেন। কিন্তু এর বিরুদ্ধে, বিশেষ করে সিএএ এর সঙ্গে এনআরসি কে জুড়ে দেওয়ার আশঙ্কায় দেশ জুড়ে যে প্রতিবাদ শুরু হলো, শাহিনবাগের আন্দোলন, পশ্চিমবঙ্গ সমেত বিভিন্ন রাজ্যে তারা জানিয়ে দিল আমরা করবই না এটা। ব্যাপক বিরোধিতার মুখে সরকার পিছু উঠলেন, স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করলেন এনআরসি নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এনআরসি হবে ক্রোনোলজি সামজিয়ে, আর উনি বলছেন না, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সরকারিভাবে পরিকল্পনাটা কিন্তু বাতিল করা হয়নি, বাস্তবে এটাকে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা জানেন যে এটা নিয়ে নামলেই আবার ঝামেলা হবে। এটা একটা ঘোষিত নীতির স্থগিতকরণ, ডিফ্যাক্টো রোল ব্যাক বলা যায়। মাঝে মধ্যে সিএ এর কথা হচ্ছে, কিন্তু সেগুলো একেবারে রাজনৈতিক প্রচার ছাড়া আর কিচ্ছু নয়। এবং 2024-এর 240 বা 300 পারের পরে, 240 মানে 300 পার আবকি বার, সেসবের বদলে 240-এর প্রভাব কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। বিরোধী দল এবং এমনকি জোট সঙ্গীদের, জনতা দল ইউনাইটেড, তেলেগু দেশম, তাদের চাপে বেশ কিছু বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বা পিছু হটতে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় উদাহরণ হলো সিনিয়র সরকারি পদে ল্যাটারাল এন্ট্রি, মানে বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া যায়। সিনিয়র সরকারি পদ, আইএএস, আইপিএস মানে আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এইসব জায়গায় এরা ঠিক করেছিল ল্যাটারাল এন্ট্রি ঢোকানো হবে ওনাদের, মানে দেশে ওনাদের যাদের মনে হবে মানে নাগপুর থেকে যাদের ওনাদেরকে নির্দেশ দেওয়া হবে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, তাদেরকে রাখা হবে। সেইটা করার যে সিস্টেম, সেটা যেই মাত্র আনা হলো, সঙ্গে সঙ্গে জেডিইউ বা তেলেগু দেশম এমন একটা প্রতিবাদ জানালো যে বিজ্ঞাপনটা পর্যালোচনার জন্য প্রত্যাহার করে নিল সরকার। এইভাবে বিতর্কিত ব্রডকাস্টিং বিল, ওয়াকআপ সংশোধনী বিল, এগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। মানে পাল্টিবাজ ও ডিগবাজি খেতেই থাকছেন। সংসদীয় কমিটিতে সেগুলোকে পাঠানো হয়েছে, যেটা মোদি 2 মানে মোদি 2, যে দ্বিতীয়বার যখন মোদিজি এলেন 19-এ, একতরফা বিল পাশের যে পদ্ধতি সেটার থেকে একদম আলাদা। এই প্রবণতাগুলো বুঝিয়ে দেয় যে মোদি 3 নীতি নির্ধারণ আরো অনেক বেশি আলোচনা সাপেক্ষ এবং সমঝোতা ভিত্তিক করতেই হবে তাকে। অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক নির্বাচন, বিজেপির মূল মতাদর্শগত যে এজেন্ডা, সেগুলো বাস্তবায়ন করা এখন বেশ কঠিন। কারণ জেডিইউ এবং টিডিপির মতন শরিকদের নিজস্ব ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এবং মুসলমান অন্যান্য শ্রেণীর যে অনগ্রসর শ্রেণীর যে ভোট ব্যাংক রয়েছে, সেটাই তাদেরকে এটা করতে দেবে না। এবং এই ধরনের মেরুকরণের রাজনীতির সঙ্গে সেগুলো খাপও খায় না। অগ্নিপথের মতন প্রকল্প নিয়ে শরিকদের মধ্যে অস্বস্তি রয়েছে, যা পর্যালোচনার দাবি উঠেছে। সম্ভবত পর্যালোচনা হবেও, সেখানেও একটা ডিগবাজি আমরা দেখতে পাবো খুব শিগগির। মোদ্দা কথা হলো, যতই বিরাট লৌহ পুরুষের ছবি আঁকা হোক না কেন, মোদিজিকে ডিগবাজি খেতে হবে। 2014 থেকে এই হিসেব বলে দেয় যে এই দশকের মতো ডিগবাজি খাওয়া প্রধানমন্ত্রী
ভারতবর্ষের মানুষ এর আগে কোনোদিনও দেখেনি। এতগুলো কথা বললাম, কেন বললাম? ভাবার জন্য, ভাবনা চিন্তা করার জন্য। নিজেরা বলুন, নিজেরা ভাবুন, নিজেরা বুঝুন, তারপর সেগুলো পাশাপাশি লোকজনকে বলুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।